আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর অর্থাৎ ক্লাস 7-এর যে ইতিহাস বইটি রয়েছে সেই ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায় ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, এই তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের হাতে কলমে সমাধান করে দেবো। তো তোমরা সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব খাতা পেন বার করে নাও। আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুঁটিয়ে খুঁটিয়ে লিখে দেবো। তোমরা এখান থেকে বুঝে নিতে পারো বা তোমরা ভিডিওটি দেখে খাতায় লিখেও নিতে পারো। তো শুরু করব সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর। তার আগে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অনুশীলনীতে আমাদের যেভাবে প্রশ্নগুলি রয়েছে এটি রয়েছে আমাদের 41 নম্বর পেজে। তো আমাদের প্রশ্নগুলি যেভাবে রয়েছে দেখো, ভেবে দেখো, খুঁজে দেখো। তো এক দাগে রয়েছে, নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও। অর্থাৎ নিচে অনেকগুলি নাম রয়েছে, সেগুলির মধ্যে কোনটি বাকিগুলির সাথে মিলছে না তার তলায় দাগ দিতে হবে। তো ক দাগে রয়েছে আমাদের নাড়ু, চোল, উর আর নগরম। এখানে যেটির তলায় দাগ দিতে হবে সেটি হচ্ছে চোল। এই চোল শব্দটি কিন্তু অন্যগুলির সাথে মিলছে না। খ দাগে রয়েছে ওদন্তপুরী, বিক্রমশীল, নালন্দা, জগদ্দল আর লখনৌতি। তো এখানে লখনৌতির নিচে দাগ দিতে হবে, এই লখনৌতি মিলছে না অন্যগুলির সাথে। গ দাগে রয়েছে জয়দেব, ধীমান, বিটপাল, সন্ধ্যাকর নন্দী আর চক্রপাণি দত্ত। তো এখানে আমাদের জয়দেবের নিচে দাগ দিতে হবে, এটা হবে অ্যান্সার। আর ঘ দাগে রয়েছে লুইপাদ, অশ্বঘোষ, সরহপাদ আর কানহপাদ। তাহলে আমাদের অশ্বঘোষের নিচে দাগ দিতে হবে, এটি হবে অ্যান্সার। এটা গেল আমাদের এক দাগ। এবার আমরা চলে আসবো দুই দাগে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয়। নিচে অনেকগুলি ব্যাখ্যা দেওয়া, একটা বিবৃতি দেওয়া থাকবে এবং তার অনেকগুলি ব্যাখ্যা দেওয়া থাকবে। আমাদের যেই ব্যাখ্যাটি সঠিক মনে হবে সেটাই দাগ দিতে হবে। তো ক দাগের বিবৃতি কি? বাংলার অর্থনীতি পাল সেন যুগে কৃষি নির্ভর হয়ে পড়েছিল। তো এটার কোনটা যুক্তিযুক্ত ব্যাখ্যা? আমি সরাসরি উত্তরটাই বলে দিচ্ছি। এই যে বাংলার অর্থনীতি পাল সেন যুগে কৃষি নির্ভর হয়ে পড়েছিল, এর সবথেকে বেশি যুক্তিযুক্ত ব্যাখ্যা হচ্ছে 2 নম্বর ব্যাখ্যাটা। এটা হচ্ছে পাল সেন যুগে ভারতের পশ্চিম দিকে সাগরে আরব বণিকদের দাপট বেড়ে গিয়েছিল। এই আরব বণিকদের দাপট বেড়ে যাওয়ায় তারা ব্যবসায় অনেকটা পিছিয়ে পড়েছিল, ব্যবসায়িক দিক দিয়ে তারা অনেকটা পিছিয়ে পড়েছিল, এর জন্য সমস্ত মানুষ কি কৃষি নির্ভর হয়ে পড়ে। তাই 2 দাগের ব্যাখ্যাটা আমাদের হবে সঠিক। তারপরে খ দাগের বিবৃতি বলেছে দক্ষিণ ভারতে মন্দির ঘিরে লোকালয় ও বসবাস তৈরি হয়েছিল। দক্ষিণ ভারতে মন্দির ঘিরে লোকালয় ও বসবাস তৈরি হয়েছিল। তো এই বিবৃতির ওপর সব থেকে ভালো ব্যাখ্যা বা যুক্তিপূর্ণ ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা 1, এই এক দাগের ব্যাখ্যাটা। রাজা অভিজাতরা মন্দিরকে নিষ্কর জমি দান করতেন। এটা এই বিবৃতির উত্তর কি হবে? রাজা ও অভিজাতরা মন্দিরকে নিষ্কর জমি দান করতেন। তারপরে আমাদের গ দাগের বিবৃতি, সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল। সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল। এর যুক্তিপূর্ণ ব্যাখ্যা হচ্ছে 2 দাগের ব্যাখ্যাটা। সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিয়েছিলেন। আসলে আমরা যদি পাল ও সেন যুগ ধরি, পাল যুগে রাজারা সাধারণত বৌদ্ধ ধর্মকে প্রাধান্য দিয়েছিলেন, কিন্তু সেন রাজারা তারা ব্রাহ্মণ্য ধর্মকে প্রাধান্য দিয়েছিলেন। তাদের প্রধান ধর্ম ছিল ব্রাহ্মণ্য ধর্ম। তো এর জন্য বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার সেন যুগে কমে গিয়েছিল। তাহলে এই গ দাগের ব্যাখ্যা হবে 2 দাগের ব্যাখ্যাটি। এরপরে দেখো 3 দাগে আমাদের রয়েছে সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর দাও। তো এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তরই আমি আগে থেকে করে রেখেছি। তো আমি এখানে যতটা সহজভাবে সম্ভব ততটা সহজভাবে উত্তরগুলি লেখার চেষ্টা করেছি। তোমরা এখান থেকে অবশ্যই খাতায় লিখে নেবে এবং লিখে নিয়ে পড়বে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো 3-এর ক দাগের আমাদের প্রশ্ন কি রয়েছে দক্ষিণ ভারতে খ্রিস্টীয় 9ম থেকে 11 শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি কেন ঘটেছিল? তো এর উত্তর হবে
দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি ঘটেছিল। দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি ঘটেছিল। এর বিভিন্ন কারণগুলি হলো 1. বণিক সংগঠন ও সমবায়। 1 নম্বর পয়েন্ট কী করবে? বণিক সংগঠন ও সমবায়। এভাবে পয়েন্ট করে করেই অবশ্যই লিখবে, বণিক সংগঠন ও সমবায়। এই সময় বাণিজ্যের উন্নতি সাধনে বাণিজ্য ব্যবস্থার সাথে নিযুক্ত অনেকগুলি বণিক সংগঠন ও সমবায় তৈরি হয়। এই সময় বাণিজ্যের উন্নতি সাধনে বাণিজ্য ব্যবস্থার সাথে নিযুক্ত অনেকগুলি বণিক সংগঠন ও সমবায় তৈরি হয়। দেখো, যে কোনো কাজ যদি আমরা সংগঠন তৈরি করে করি, সকলে সম্মিলিতভাবে করি, তাহলে কিন্তু সেই কাজটি সমৃদ্ধিগত দিক থেকে আরও বাড়বে। তো এই সময় বিভিন্ন বণিক সংগঠন ও সমবায় তৈরি হয়েছিল, এর জন্য তারা বাণিজ্যের দিক দিয়ে অনেক এগিয়ে গেছিল। তারপর 2 নম্বর পয়েন্ট, নগরম পরিষদ বলছে চোল শাসকরা ব্যবসায়ীদের স্বার্থ ও বিভিন্ন সমস্যা মোকাবিলার জন্য নগরম পরিষদ গড়ে তুলেছিলেন। তখনকার চোল যে রাজারা ছিল, তারা চোল শাসকরা ব্যবসায়ীদের স্বার্থ ও বিভিন্ন সমস্যা মোকাবিলার জন্য নগরম পরিষদ গড়ে তুলেছিলেন। মানে একটি পরিষদ, নগরম নামে একটি পরিষদ গড়ে তুলেছিলেন, যেখানে ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা অসুবিধা, তাদের সমস্যার মোকাবিলা করা হতো। তারপরে 3 নম্বর যে পয়েন্ট, বহির্বাণিজ্যে উন্নতি অর্থাৎ বাইরের দেশের ব্যবসা বাণিজ্যে রপ্তানিতে উন্নতি। তো আমাদের পয়েন্ট হচ্ছে বহির্বাণিজ্য উন্নতি। এর আন্ডারে কী লিখবে? এই সময় আরব বণিকদের যাতায়াত বেড়ে যাওয়ায় বহির্বাণিজ্যে উন্নতি হয়েছিল প্রভৃতি। এরপর খদাগ, পাল ও সেন যুগে বাংলায় কি কি ফসল উৎপন্ন হতো, সেই ফসলগুলির কোনটি এখনো চাষ হয়। বলছে পাল ও সেন যুগে বাংলায় কি কি ফসল উৎপন্ন হতো, সেই ফসলগুলির কোনটি এখনো চাষ হয়। তাহলে প্রথম পয়েন্ট কি আমাদের? পাল ও সেন যুগের ফসল, এরকম একটি পয়েন্ট করবে। তো এর আন্ডারে লিখবে পাল ও সেন যুগে কৃষি ছিল অর্থনীতির প্রধান ভিত্তি। ধান, সর্ষে, পাট, আখ, নীল ও তুলা এই যুগের প্রধান কৃষিজাত শস্য ছিল। ধান, সর্ষে, পাট, আখ, নীল ও তুলা এই যুগের প্রধান কৃষিজাত শস্য ছিল। এছাড়া নানান রকম ফল যেমন আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল প্রভৃতি ফলের চাষও হতো। তো এই গেল পাল ও সেন যুগে বাংলায় কি কি ফসল উৎপন্ন হতো। দেখো, তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, তাহলে কিন্তু এখানে অনেক ফল বা অনেক ফসলের নাম পাবে যেগুলো এখনো চাষ হয়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু খুব সহজভাবেই এখান থেকে একবার যদি আমরা পাল ও সেন যুগের কি কি ফসল উৎপন্ন হতো সেগুলি মুখস্থ করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই পরবর্তী প্রশ্নের উত্তরটি দেওয়াও খুব সহজ হয়ে যাবে যে এখনো কোন কোন ফসলের চাষ হয়। তো এখান থেকে আমরা দেখেই বুঝতে পারি যে ধান, সর্ষে, পাট, আখ, তুলা, নারকেল, খেজুর প্রভৃতির চাষ এখনো হয়। তবুও আমি এর উত্তরটি বলে দিচ্ছি, তোমরা এভাবে পয়েন্ট করে লিখবে যে এখনো চাষ হয়। তো এভাবে লিখবে পাল ও সেন যুগে উৎপাদিত ফসলের মধ্যে ধান, সর্ষে, পাট, আখ, তুলা ও আম। ধান, সর্ষে, পাট, আখ, তুলা ও আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর প্রভৃতির চাষ এখনো হয়। এছাড়াও তোমরা ওখান থেকে দেখে উত্তরটি লিখতে পারো। তারপরে আসছি গ দাগের প্রশ্নে। তো গ দাগে আমাদের বলছে রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দিতে বলা হয়েছে এই প্রশ্নে। তো গ দাগের প্রশ্নের উত্তর হবে সেন যুগ বাংলার শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। এই যুগকে বাংলার সংস্কৃত কাব্যের স্বর্ণযুগও বলা যায়। রাজা লক্ষণ সেন নিজেই সুকবি ছিলেন। লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন ধৈ, উমাপতি ধর, জয়দেব প্রমুখেরা।
লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন ধৈ, উমাপতিধর, জয়দেব প্রমুখেরা। এরপর প্যারা চেঞ্জ করে লিখবে, লক্ষণ সেনের সভাকবিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন জয়দেব। লক্ষণ সেনের সভাকবিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন জয়দেব। তার রচিত গীত গোবিন্দম বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। তার রচিত গীত গোবিন্দম বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। এছাড়াও ধৈর লেখা পবনদূত, উমাপতি ধরের লেখা চন্দ্রচূড় চরিত সে যুগের শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি। দেখো, এর সাথে ছোট্ট একটি তথ্য আমি এখানে লিখে রেখেছি, এটা কিন্তু অনুশীলনীতে নেই। এখানে হচ্ছে লক্ষণ সেনের 5 জন সভাকবি ছিলেন, যাদেরকে একত্রে পঞ্চরত্ন বলা হতো। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য, এটি তোমরা অবশ্যই খাতায় লিখে নিতে পারো। এটি কিন্তু অনুশীলনীতে নেই, এটি তোমাদের উপকারের জন্য আমি এখানে লিখেছি যে পঞ্চরত্ন দিয়ে যদি তোমাদের প্রশ্ন আসে যে পঞ্চরত্ন কাকে বলা হয়, বা লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্নের পরিচয় দাও, তো তখন তোমরা লিখবে জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর ও শরণ। জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর ও শরণ, এদেরকে একত্রে লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্ন বলা হয়। এটা তোমরা খাতায় এমনি লিখে নিতে পারো। তারপরে আমাদের ঘ দাগের প্রশ্ন, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? তো এর উত্তর হবে, পাল শাসনের তুলনায় সেন শাসন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল। এর বিভিন্ন কারণগুলি হলো 1, শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে অরাজকতা ও বহিঃশত্রুর আক্রমণ পাল শাসকরা কঠোর হাতে নিয়ন্ত্রণ করেছিল। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে অরাজকতা ও বহিঃশত্রুর আক্রমণ পাল শাসকরা কঠোর হাতে নিয়ন্ত্রণ করেছিল। সেদিক থেকে সেন রাজারা বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে ততটা সফল ছিল না। তাহলে এই পয়েন্টটা থেকে কি বোঝা গেল যে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে যে অরাজকতা তৈরি হয়েছিল, বহিঃশত্রুর আক্রমণ সৃষ্টি হয়েছিল, সেগুলি কিন্তু পাল শাসকরা কঠোর হাতে দমন করতে পেরেছিল, কিন্তু সেন শাসকরা সেই অর্থে বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে পারেনি বা ঠেকাতে সফল হয়নি। তারপরে আমাদের 2 নম্বর পয়েন্ট, সামরিক প্রতিভার দিক থেকে পাল শাসকদের তুলনায় সেন শাসকরা অনেক পিছিয়ে ছিলেন। সামরিক প্রতিভার দিক থেকে পাল শাসকদের তুলনায় সেন শাসকরা অনেক পিছিয়ে ছিলেন। তারপরে 3 নম্বর পয়েন্ট, সেন রাজাদের আমলে গ্রামীণ শাসন ব্যবস্থার অবনতি ঘটেছিল। 4 নম্বর পয়েন্ট, পাল যুগের তুলনায় সেন যুগের বাংলার আর্থিক অবনতি ঘটেছিল। দেখো, এখানে 4টি পয়েন্ট রয়েছে, তোমাদের যত নম্বরের প্রশ্ন আসবে সেই অনুযায়ী তোমরা সে কয়টি পয়েন্ট সেভাবে লিখতে পারো। 4টি দিয়েছি বলেই যে 4টি পয়েন্টই লিখতে হবে তোমাদের পরীক্ষার খাতায়, তা কিন্তু নয়। তারপরে একদম শেষে উপসংহার হিসেবে তোমরা লিখতে পারো, উপরিউক্ত বিভিন্ন কারণে সেন যুগের শাসন ব্যবস্থা ধ্বংসের মুখে ঢলে পড়ে অল্প সময়ের মধ্যে। এরপরে আমাদের 4 দাগে বলেছে যে বিশদে, অর্থাৎ 100 থেকে 120টি শব্দের মধ্যে আমাদেরকে উত্তর লিখতে হবে। তো এই যে 4 দাগের 4-এর কয়ে আমাদের প্রশ্ন রয়েছে, ভারতের সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে কেন তা একখানা ত্রিভুজের মতো দেখায়? এই ব্যবস্থায় সামন্তরা কিভাবে জীবিকা নির্বাহ করত? তো এখানে
তো 4-এর ক দাগের আমাদের প্রশ্নের উত্তর লিখতে গেলে আমাদের প্রথম যে পয়েন্টটি করতে হবে সেটা হলো সামন্ত ব্যবস্থার ছবি ত্রিভুজাকৃতি কেন? সামন্ত ব্যবস্থার ছবি ত্রিভুজাকৃতি কেন? তো এই পয়েন্টের আন্ডারে লিখবে ভারতের আদি মধ্যযুগের সময়কালে গড়ে ওঠা সামন্ত ব্যবস্থার ছবি ভারতের আদি মধ্যযুগের সময়কালে গড়ে ওঠা সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে তা ত্রিভুজাকৃতি দেখায়। আঁকতে গেলে তা ত্রিভুজাকৃতি দেখায় কারণ সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষরা কারণ সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষরা নিচে থাকতো। তাদের ওপরে পর্যায়ক্রমে উচ্চ শ্রেণীর শাসকরা তাদের ওপর পর্যায়ক্রমে উচ্চ শ্রেণীর শাসকরা থাকতো আর একেবারে উপরে থাকতেন, এখানে ন হবে, আর একেবারে উপরে থাকতেন রাজা বা শাসক, আর একেবারে উপরে থাকতেন রাজা বা শাসক। তো বোঝা গেল যে যদি আমরা সামন্ত ব্যবস্থার দিকে একটু নজর রাখি, বই থেকে পড়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি দেখি, তাহলে দেখতে পারবো যে সব থেকে নিম্ন শ্রেণীর জনগণ যারা একদম সাধারণ জনগণ তারা একদম নিচু তলায় থাকতেন। তারপরে ধাপে ধাপে তাদের উপরে পর্যায়ক্রমে তাদের উচ্চ শ্রেণীর শাসক, তার থেকে আরো উচ্চ শ্রেণীর শাসক, এরা ধীরে 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 উপরের দিকে থাকতেন। তো এর চিত্রটি এমন, আমরা ওই উত্তরের সাথেই নিচে এইভাবে চিত্র করে একটি সাব পয়েন্ট করবে, তার ভিতরে এরকম একটি ত্রিভুজাকৃতির একটি ছবি আঁকবে। তো এখানে আমি যে মাঝখানে যে দাগটি দিয়েছি এটি দিতে হবে না, তোমরা এরকম ত্রিভুজাকৃতির একটি ছবি আঁকবে। দেখো নিচে সব থেকে বড় জায়গা, নিচের ত্রিভুজের সব থেকে বড় জায়গা, এই বড় জায়গায় থাকতো মানে একদম নিচের শ্রেণীতে, এইটা যদি আমরা পর্যায়ক্রমে ধাপ ধরি, একদম নিচের শ্রেণীতে থাকতো সাধারণ জনগণ বা জনগণ। একদম নিচের শ্রেণীতে থাকতো কারা? সাধারণ জনগণ বা জনগণ। তো এই সাধারণ জনগণের সংখ্যা ছিল সব থেকে বেশি। আমরা এই ত্রিভুজের আকৃতি দেখলেই বুঝতে পারবো যে অনেকটা জায়গা জুড়ে, একদম নিচু শ্রেণীতে অনেকটা জায়গা জুড়ে থাকতো জনগণ, কারণ একদম সাধারণ জনগণের সংখ্যা ছিল সব থেকে বেশি। তার একটু উপরের শ্রেণীতে থাকতো, একদম সাধারণ জনগণের একটু উপরের শ্রেণীতে থাকতো সামন্ত বা মাঝারি শাসক। সামন্ত বা মাঝারি শাসক তারা জনগণের উপরের শ্রেণীতে থাকতো। আর সামন্ত বা মাঝারি শাসক এদের থেকে উপরের শ্রেণীতে থাকতো মহাসামন্তরা। তো এই সামন্ত বা মাঝারি শাসকদের উপরের শ্রেণীতে থাকতো কারা? মহাসামন্তরা। আর একদম সমাজের একদম উপরের শ্রেণীতে থাকতো রাজা। সমাজের একদম উপরের শ্রেণীতে থাকতো কারা? রাজা। তাহলে জনগণ, সামন্ত বা মাঝারি শাসক, মহাসামন্ত আর একদম উপরের শ্রেণীতে রাজা। এর জন্য এই যে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা তার ছবি আমরা আঁকতে গেলে সেটি ত্রিভুজ আকৃতির দেখায়। দেখো রাজা কিন্তু সংখ্যায় খুবই কম, তারা একদম উপরের শ্রেণীতে থাকছে, আর জনগণ সংখ্যায় অনেক বেশি, তার জন্য তারা একদম নিচের শ্রেণীতে থাকছে। তো এই কারণেই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার ছবি আঁকতে গেলে সেটি ত্রিভুজ আকৃতির দেখায়। তো এর উপরে আমরা যে অ্যান্সারটি এখানে লিখলাম, উপরের এই যে অ্যান্সারটি, এর সাথে কিন্তু এই ছবিটি অবশ্যই জুড়ে দেবে। দেখো 4-এর ক দাগে আমাদের যে প্রশ্ন ছিল তাতে আরও একটি কোশ্চেন ছিল, একসাথেই একটি প্রশ্ন ছিল যে সামন্ত ব্যবস্থায় সামন্তরা কিভাবে জীবিকা নির্বাহ করতেন। তার জন্য আমাদের সাব পয়েন্ট করতে হবে, আরেকটা কি পয়েন্ট করতে হবে যে সামন্তদের জীবিকা। সামন্তদের জীবিকা, এটি কিন্তু 4-এর ক দাগেরই প্রশ্নের উত্তর, সামন্তদের জীবিকা। তো এর আন্ডারে লিখতে হবে সামন্ত শাসকরা কেউই পরিশ্রম করে উৎপাদন করতো না। সামন্ত শাসকরা কেউই পরিশ্রম করে উৎপাদন করতো না। এরা সাধারণত নিম্ন শ্রেণীর মানুষদের থেকে রাজস্ব আদায়, নিম্ন শ্রেণীর মানুষদের থেকে রাজস্ব আদায়, কৃষক শ্রেণীকে শোষণ করে জমিতে তাদের বেগার খাটানো, কৃষক শ্রেণীকে শোষণ করে জমিতে তাদের বেগার খাটানো প্রভৃতি কার্যকলাপের মাধ্যমে যতটা সম্ভব নিম্ন শ্রেণীর মানুষদের শোষণ করে, প্রভৃতি কার্যকলাপের মাধ্যমে যতটা সম্ভব নিম্ন শ্রেণীর মানুষদের শোষণ করে নিজেরা আরাম আয়েশে দিন যাপন করত, নিজেরা আরাম আয়েশে দিন যাপন করত।
এরপরে চলে আসবো 4-এর খ দাগের প্রশ্নে। 4-এর খ দাগে আমাদের বলেছে পাল ও সেন যুগে বাংলায় বাণিজ্য ও কৃষির মধ্যে তুলনা করো। পাল ও সেন যুগে বাংলায় বাণিজ্য ও কৃষির মধ্যে তুলনা করো। তো এর একটা ছোট্ট ভূমিকা মতন প্রথমে লিখবে যে পাল ও সেন যুগে বাংলায় বাণিজ্য ও কৃষির অগ্রগতির মধ্যে, পাল ও সেন যুগে বাংলায় বাণিজ্য ও কৃষির অগ্রগতির মধ্যে বিস্তর ফারাক দেখা দিয়েছিল। বিস্তর ফারাক দেখা দিয়েছিল। এক্ষণে তা সম্পর্কে আলোচনা করা যেতে পারে। এক্ষণে তা সম্পর্কে আলোচনা করা যেতে পারে। তো আমাদের প্রথম পয়েন্ট করতে আমাদের প্রশ্নে বলেছে কি যে পাল ও সেন যুগের বাণিজ্য ও কৃষি সম্পর্কে আলোচনা। তো এর জন্য প্রথম পয়েন্ট আমি করেছি যে পাল ও সেন যুগের বাণিজ্য। প্রথমে আমরা পাল ও সেন যুগের বাণিজ্য সম্পর্কে আলোচনা করে নেব, তারপরে কৃষি সম্পর্কে আলোচনা করব। তো প্রথম পয়েন্ট কি করবে, পাল ও সেন যুগের বাণিজ্য। এর আন্ডারে লিখবে পাল ও সেন যুগে নগরগুলো ছিল বাণিজ্যের প্রধান কেন্দ্র। পাল ও সেন যুগে নগরগুলো ছিল বাণিজ্যের প্রধান কেন্দ্র। জলপথে বাণিজ্যের আদান প্রদান চলত। জলপথে বাণিজ্যের আদান প্রদান চলত। বাংলার তাম্রলিপ্ত বা তমলুক বন্দর ছিল আন্তর্জাতিক বন্দর। বাংলার তাম্রলিপ্ত বা তমলুক বন্দর ছিল আন্তর্জাতিক বন্দর। বাংলার মসলিন বস্ত্র, বিভিন্ন গাছগাছড়া বিদেশে রপ্তানি হতো। বাংলার মসলিন বস্ত্র, বিভিন্ন গাছগাছড়া বিদেশে রপ্তানি হতো। এছাড়া বাংলার চিনি, গুড়, মশলা, সোনা, রূপা, এছাড়া বাংলার চিনি, গুড়, মশলা, সোনা, রূপা, মুক্তোর অলঙ্কারের বিশেষ খ্যাতি ছিল। মুক্তোর অলঙ্কারের বিশেষ খ্যাতি ছিল। তবে অষ্টম শতক থেকে বৈদেশিক বাণিজ্যে আরব বণিকদের আধিপত্যে অষ্টম শতক থেকে বৈদেশিক বাণিজ্যে আরব বণিকদের আধিপত্যে বাংলার বাণিজ্যে অবনতি শুরু হয়। বাংলার বাণিজ্যে অবনতি শুরু হয়। এর পরের পয়েন্ট করবে পাল ও সেন যুগের কৃষি। তো পাল ও সেন যুগে কৃষিই ছিল অধিকাংশ মানুষের জীবিকা ও অর্থনীতির প্রধান ভিত্তি। পাল ও সেন যুগে কৃষিই ছিল অধিকাংশ মানুষের জীবিকা ও অর্থনীতির প্রধান ভিত্তি। বৈদেশিক বাণিজ্যের ফলে বাংলার বাণিজ্যে অবনতি শুরু হলে জনগণ কৃষি নির্ভর হয়ে পড়ে। বৈদেশিক বাণিজ্যের ফলে বাংলার বাণিজ্যে অবনতি শুরু হলে জনগণ কৃষি নির্ভর হয়ে পড়ে। জমির ওপর চাষিদের কেমন সত্ত্ব ছিল তা জানা যায় না। জমির ওপর চাষিদের কেমন সত্ত্ব ছিল তা জানা যায় না। তবে উৎপন্ন ফসলের 1/6 ভাগ কর হিসেবে রাজাকে দিতে হতো। তবে উৎপন্ন ফসলের 1/6 ভাগ কর হিসেবে রাজাকে দিতে হতো। ধান, পাট, আখ, তুলা প্রভৃতির চাষ হতো। ধান, পাট, আখ, তুলা প্রভৃতির চাষ হতো। পাল রাজারা ব্রাহ্মণ, বৌদ্ধবিহার ও সামন্তদের জমিদান করতেন। পাল রাজারা ব্রাহ্মণ, বৌদ্ধবিহার ও সামন্তদের জমিদান করতেন। তারা সেগুলি কৃষকদের চাষের জন্য দিতেন। তারা সেগুলি কৃষকদের চাষের জন্য দিতেন। গদাগ, পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের পরিচয় দাও। গদাগের প্রশ্ন হচ্ছে পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের পরিচয় দাও। ও পাল আমলে আমাদের শিল্পের পরিচয় দিতে হবে ও স্থাপত্যের পরিচয় দিতে হবে। তো প্রথম পয়েন্ট করবে যে পাল যুগের শিল্প। পাল যুগের শিল্প প্রথম পয়েন্ট করবে। এই পয়েন্টের আন্ডারে লিখতে হবে পাল শাসনকালে বাংলার শিল্প ও স্থাপত্যে যথেষ্ট গৌরব অর্জন করেছিল। পাল শাসনকালে বাংলার শিল্প ও স্থাপত্যে যথেষ্ট গৌরব অর্জন করেছিল। পাল যুগের শিল্প রীতিকে বলা হয় প্রাচ্য শিল্প রীতি। পাল যুগের শিল্প রীতিকে বলা হয় প্রাচ্য শিল্প রীতি। পাল যুগে কারুশিল্প, কাঁচ শিল্প, মৃৎশিল্প, ধাতু শিল্পে কারুশিল্প, কাঁচ শিল্প, মৃৎশিল্প, ধাতু শিল্পে বাঙালিরা যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছিল। বাঙালিরা যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছিল। এ যুগে পাথর ও ধাতু শিল্পের যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে, এ যুগে পাথর ও ধাতু শিল্পের যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে তার বেশিরভাগ দেবদেবীর মূর্তি। তার বেশিরভাগ দেবদেবীর মূর্তি।
পাল যুগে পোড়ামাটির শিল্প জনপ্রিয় ছিল। পাল যুগে পোড়ামাটির শিল্প জনপ্রিয় ছিল। ধীমান ও বিতপাল ছিলেন এই যুগের প্রখ্যাত শিল্পী। ধীমান ও বিতপাল ছিলেন এই যুগের প্রখ্যাত শিল্পী। তারপরে আসি পাল যুগের স্থাপত্য। তার পরের পয়েন্ট করবে পাল যুগের স্থাপত্য। পাল যুগের স্থাপত্যের মধ্যে ছিল স্তূপ, বিহার ও মন্দির। পাল যুগের স্থাপত্যের মধ্যে ছিল স্তূপ, দন্তের শয়তয় দীর্ঘ প, স্তূপ, বিহার ও মন্দির। স্তূপগুলি ছিল শিখরের মতো। স্তূপ, দন্তের শয়তয় রস্যু প, শয়তয় দীর্ঘ, দন্তের শয়তয় দীর্ঘ প, স্তূপগুলি ছিল শিখরের মতো। বাংলাদেশের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বাংলাদেশের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে ও পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে। বিক্রমশীল মহাবিহার ও সোমপুরী বিহার ছিল এই যুগের স্থাপত্য শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন। বিক্রমশীল মহাবিহার ও সোমপুরী বিহার ছিল এই যুগের স্থাপত্য শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন। এরপর ঘদাগে আমাদের রয়েছে ঘদাগের প্রশ্ন, পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। তো এর প্রথম পয়েন্ট করবে পাল ও সেন যুগের সমাজ। পাল ও সেন যুগে সমাজ, এর আন্ডারে লিখবে পাল যুগে ব্রাহ্মণ, কায়স্থ, বৌদ্ধ, গন্ধবণিক, মালাকার প্রভৃতি সামাজিক শ্রেণীর উল্লেখ পাওয়া যায়। পাল যুগে ব্রাহ্মণ, কায়স্থ, বৌদ্ধ, গন্ধবণিক, মালাকার প্রভৃতি সামাজিক শ্রেণীর উল্লেখ পাওয়া যায়। পাল যুগে বর্ণপ্রথা সেভাবে গড়ে ওঠেনি। পাল যুগে বর্ণপ্রথা সেভাবে গড়ে ওঠেনি, তবে ব্রাহ্মণদের প্রভাব ছিল বেশি। সমাজে ব্রাহ্মণদের পরে ছিল কায়স্থদের স্থান। এরপর প্যারা চেঞ্জ করে লিখবে সেন যুগে সমাজ ছিল বর্ণভিত্তিক। ব্রাহ্মণদের স্থান ছিল সবার উপরে। বাংলার হিন্দু সমাজে ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য এই তিন শ্রেণীর মধ্যে কৌলীন্য প্রথার প্রচলন হয়। বাংলার হিন্দু সমাজে ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য এই তিন শ্রেণীর মধ্যে কৌলীন্য প্রথার প্রচলন হয়। তারপরে আবার প্যারা চেঞ্জ করে লিখবে পাল ও সেন যুগে নারীদের তেমন ভূমিকা ছিল না। রাজা ও অভিজাতরা অধিকাংশ স্ত্রী গ্রহণ করলেও একটি স্ত্রী গ্রহণ করাই ছিল স্বাভাবিক প্রথা। এই যুগে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। অর্থাৎ স্বামী মারা গেলে তার সাথে স্ত্রীকেও জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হতো। তো 4 ঘদাগের প্রশ্নে আমরা প্রথম পয়েন্টে পাল ও সেন যুগের সমাজ সম্পর্কে আলোচনা করলাম। তারপরে আমাদের 4 ঘদাগের প্রশ্নের যে দ্বিতীয় পার্ট যে রয়েছে যে পাল ও সেন যুগের ধর্ম, আমাদের তো সমাজ ও ধর্ম সম্পর্কে বলতে বলেছে, তো আমাদের পরের পয়েন্ট করতে হবে পাল ও সেন যুগের ধর্ম। তো এর আন্ডারে লিখবে পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। তারা ব্রাহ্মণ ছিলেন না। পাল রাজারা বৌদ্ধ সংস্কৃতির প্রসারের জন্য বৌদ্ধ মঠ ও শিক্ষায়তন প্রতিষ্ঠা করেন। তবে পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুগামী হলেও অন্য ধর্মের প্রতিও উদারতা দেখাতেন। প্যারা চেঞ্জ করে লিখবে সেন যুগে বাংলায় ব্রাহ্মণ্য ধর্ম প্রবল হয়ে ওঠে। সেন যুগে বিষ্ণু, পার্বতী প্রভৃতি দেবদেবীর পূজা হতো ও বহু মন্দির নির্মিত হয়েছিল। সেন যুগে শিব পূজার বিশেষ প্রচলন দেখা যায়। এরপরে আমাদের অনুশীলনীতে যে দুটি প্রশ্ন রয়েছে সেগুলি অবশ্যই নিজেদের কল্পনার থেকে, নিজেদের ভাবনার থেকে, নিজেদের চিন্তার থেকে লিখতে হবে। তো এই দুটি প্রশ্নের উত্তর আর আমি করে দিচ্ছি না। তো এই ছিল আমার
ক্লাস 7-এর তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর সম্পূর্ণ প্রশ্নের উত্তরের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।